বাহ, ভালো তো। চায়ের দামে শরবত পেলাম, ভালো না? 21 বার টেক দিয়েছে, 21টা চর খেয়েছি। আমার নাম হচ্ছে টেকনাফ থেকে আব্দুল মুকিত মোহাম্মদ জাকারিয়া মুকিত। হিউজ, বিশাল একটা লম্বা নাম। দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই স্টার টক 24 এর পক্ষ থেকে। সঙ্গে আছি আমি জয়িতা আশরাফ এবং আমার সঙ্গে আছে একটি বিশেষ স্পেশাল গেস্ট বলা চলে, যিনি তার কাজের দ্বারা ভীষণই জনপ্রিয় এবং সকলের কাছে পরিচিত মুখ, নান আদার দেন মুকিত জাকারিয়া ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুব ভালো লাগছে আজকে স্টার টক 24 এ এসে, ভালো লাগছে। নিউজ 24 এর কথা অনেকবার শুনেছি, অনেকবার এসেছি, কিন্তু আজকে ইমর ভাইয়ের প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে। বাহ ভাইয়া, আপনার নাম মুকিত জাকারিয়া, মুকিত শব্দের অর্থ কি? মুকিত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিরবেট নামের ভিতরে একটা নাম আছে ইয়া মুকিতু, সেখান থেকে আমার দাদা চুজ করেছে মুকিত জাকারিয়া। মুকিত জাকারিয়ার নামটা দিয়েছে মুস্তফা সরোয়ার ফারুকী, তা আমার নাম হচ্ছে টেকনাফ থেকে আব্দুল মুকিত মোহাম্মদ জাকারিয়া মুকিত। হিউজ, বিশাল একটা লম্বা নাম, তো সেই কারণে বস এটা শর্ট করে দিয়েছে মুকিত জাকারিয়া। মুকিতটা হচ্ছে ইয়া মুকিতু, জাকারিয়া হচ্ছে কাবা শরীফের মেইন মসজিদের ইমাম সাহেবের নাম ছিল তখনকার বলে জাকারিয়া। তো একটা পবিত্রতা, একটা ভাব আছে। আমি যদিও পবিত্র, কেন যেসব ছবি টবি দেখাচ্ছে আমরা সবাই জানি আপনি আপনার কাজের দ্বারা খুবই পরিচিত একটি মুখ আমাদের সকলের কাছে। আপনার করা বেস্ট কাজ আমাদের দর্শকের কাছে যা লেগেছে সেটা আমরা একটু পর জানাবো, বাট আপনার করা আপনার কাছে কোন বেস্ট কাজটা লেগেছে বলে আপনি মনে করেন এখন অবধি? আসলে জয়িতা, সেটা হচ্ছে যে সব কাজগুলি আমার কাছে আমার চাইল্ড, আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা আর একটু ভালো করলে ভালো হতো। আমার প্রতিটা কাজ, সেটা বিজ্ঞাপন বলেন, সেটা ছবি বলেন, সেটি নাটকে বলেন, এবং সেটা ওয়েব ফিল্ম বলেন, আমার প্রতিটা চরিত্র আমার কাছে মনে হচ্ছে যে পুরোটাই আমাকে শুধু গল্পের নেচারটা দেখিয়ে দেয়, স্ক্রিপ্টটা পড়ে আত্মস্থ করি, তারপর আমি ডেলিভারি দিই। এখন দর্শকদের কাছে কিছু কিছু দর্শকদের কাছে গালিও শুনতে হয়, কিছু কিছু দর্শক চমৎকার চমৎকার কমেন্টস করেছে জয়িতা, এগুলো ভালো লাগে। আচ্ছা, আমরা যদি বলতে চাই ফার্স্ট স্টেজ যেই নাটকটা বিপুল জনপ্রিয়, তো এই সম্পর্কে যদি কিছু স্মৃতিচারণ করতে বলা হয় আপনি কি কি বলবেন? আমি আপনার সাথে বসার আগে এক চমৎকার নাইস ম্যানের সাথে কথা হয়েছে, ইমন ভাই। তো ইমন ভাই যখন ফার্স্ট ডেট বলেছেন আমার তখন বুঝবাম হচ্ছিল, কারণ হচ্ছে ফার্স্ট ডেটটা সরব ভাই আমার মনে হয় 13 দিন করেছে, একটা সিঙ্গেল নাটক। তো 13 দিন কি 16 দিন করেছে, এবং প্রচুর খেটেছে। রাজ ভাই ছিল তখন, হুমায়ুন সাধু ভাই ছিল, আদনান ভাই ছিল, আশফাক নিপুণ ছিল, অনেকে ছিল, তোজো ভাই ছিল, কোচি ভাই ছিল, সবাই ছিল। যে কি পরিমাণ যে সাপোর্ট দিয়েছে ফার্স্ট ডেট করার সময়, স্পেশালি ওই সময় যেসব আর্টিস্টরা কাজ করেছে আমার সাথে, সবার প্রতি রেসপেক্ট। এখনো পর্যন্ত আমার কাছে এই যে আজকে যে ইমন ভাই বলেছে, ইমন ভাইয়ের মতো চমৎকার চমৎকার মানুষের নিউ ইয়র্ক থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে এখনো দেখে দেখে ফোন দেয়, বস ফার্স্ট ডেটে তো ফাটায় দিলেন। ফাটায় দিয়েছি কিনা যাই না, অ্যাক্টিং করার চেষ্টা করেছি, কারণ ওইটি আমার জীবনে মনে হয় সেকেন্ড ওয়ার্ক না। আমার জীবনে প্রায় 1100 ড্রামা করেছি জয়িতা, সেখান থেকে বলে 2 নম্বর কাজটা ছিল ফার্স্ট ডেট। থার্ড হচ্ছে ক্যারাম 2, মোশাররফ করিম, বিখ্যাত মোশাররফ করিমের সাথে। তবে তো এই ডায়লগটা খুব চেনা, উনি 1 তালা 2 তালা 3 তালা 5 তালা, কিন্তু উনি থাকেন 4 তালায়। এই ডায়লগটা একটা ট্র্যাজিক একটা ইনসিডেন্ট ক্রিয়েট করেছে। এরপরে আপনার জীবনে কেমন পরিবর্তন এলো? জয়িতা, পরিবর্তন একটু এসছে, সেটা হচ্ছে ওখানকার একজন পুলিশ কর্মকর্তার নাম বলা হয়েছে। সেই সময় অনেক ধরনের থ্রেট বলেন, যেভাবে হন পুলিশ থেকে কিছুটা, যাক পুলিশ ভাইরা খুবই ভালো, ভীষণ ভালো, রেসপেক্টে যারা, সেই সময় একটু ঝামেলায় পড়েছিলাম, পরে ঠিক হয়ে গেছে। আমরা যদি এই ডায়লগটা আপনার থেকে দেয়াই, আপনি আবার নতুন করে কিভাবে দেবেন 1 তালা 2 তালাটা? কিরকম আমি না ভুলে গেছি। আচ্ছা, ডায়লগটা আমি বলি। উনি ডিআইজি, 1 তালা 2 তালা 3 তালা 5 তালা হলে কথা ছিল, উনি থাকে 4 তালায় ভাই। ইমন ভাই খুব দারুণ জিনিস হাত দিয়েছে না, ঠিকই বলেছে। আর উনি ডিআইজি, উনি 1 তালা 2 তালা 4 তালা, হ্যাঁ, এটা বলার পরেই তো আমি ঝামেলা পড়ে যাই, এবং বস এটা বলেছে, বস অনেক শক্তিশালী, এটা বলার কারণে একটু ঝামেলা পড়েছে, পরে ঠিক হয়ে গেছে। বাহ, মুসাফির সৈয়দকে দেখেছি আপনার কো আর্টিস্ট হিসেবে, তার সম্পর্কে কিছু বলার আছে কিনা? বাচ্চু ভাই ভীষণ হেল্পফুল। বাচ্চু ভাইয়ের সাথে ওই নাটক করার পর অসংখ্য নাটক করেছি জয়িতা, অসংখ্য নাটকের সাপোর্ট দেয়, এবং ওনার সাথে যখন আমি কোনো স্ক্রিপ্ট শেয়ার করি, উনি এত সাবলীলভাবে জিনিসগুলো আমাকে এক্সপ্লেইন করে। আমার ভীষণ ভালো লাগার একজন আর্টিস্ট হচ্ছে মুসাফির সৈয়দ বাচ্চু, দারুণ একজন মানুষ, ভালো মানুষ। বাচ্চু ভাই, মার্জুক রাসেল ভাইয়ের সঙ্গে আপনার কাজ দেখছি, দুজনের মাঝে পছন্দনীয় ক্যারেক্টার কোনটা? দুজনেই ভালো লাগে। তার সঙ্গে আপনি মনের কথাগুলো শেয়ার করতে পারেন? মেরি।
আচ্ছা, মার্জুক রাসেলের সম্পর্কে দুটো লাইন বলুন। না, দুর্দান্ত লিখে ওই মার্জুক ভাই যেসব গানগুলো লিখেন সেগুলো আসলে অবলীলায় সবাই এক ধরনের ভালো লাগে। ওকে, আপনার নাটক ইন্ডাস্ট্রিতে পছন্দের দুজন তারকার নাম বলুন। সবাই সবাই? এমনি পছন্দের লিস্টে কোনো, আমরা যদি ফিমেল আর্টিস্টকে দেখি তবে টপ 5 এর মাঝে আপনি কাকে কাকে রাখতে চাইবেন? ফিমেল আর্টিস্ট যেখানে কি সদস্য দেখা যাচ্ছে সবাই। টপ 5 এর মাঝে যদি আমরা চুজ করতে টপ বলি। 5 না, টপ 1,25,000 এ সবাই আছে। আমি শুধু নাটকের বাইরেও বলবো, নাটকের ভিতরেও বলবো, সবাই আমার কাছে খুবই প্রিয়। বাহ, চৈতাও আজকে আমার প্রিয়। ও থ্যাংক ইউ সো মাচ। এখনো কি প্রেমে পড়া হয়? অফকোর্স, হোয়াই নট। প্রেমে পড়বো, প্রেমের তো কোনো বয়স লাগে না জয়িতা। প্রেম আমার একটা সার্বজনীন একটা, আমার কাছে মনে হয় প্রেম একটা স্বর্গীয় ব্যাপার। প্রেমটা আসলে কিসের সাথে প্রেম? প্রেমটা আমার গাছের সাথে হতে পারে, প্রেমটা আমার প্রকৃতির সাথে হতে পারে। এভাবে বসে আছে, এভাবে কোথা দিয়ে তাকিয়ে আছি, ওইখানেই আমার একটা প্রেম হয়। আর প্রেমটা সার্বজনীন, প্রেমটা আসলে বোঝা যায় না। প্রেমটা নিজের সাথে নিজের হয়, প্রেমটা কারোর সাথে হয় না। আসলে প্রেমটা আসলে নিজের সাথে হতে হয়। আমরা দেখে থাকি প্রেম এবং ভালোবাসা দুটি ভিন্ন ভিন্ন শব্দ। আপনার কাছে যদি দুটো লাইনে আমরা ব্যাখ্যায়িত করতে চাই, আপনি কিভাবে বলবেন প্রেম এবং ভালোবাসাকে, বা সংজ্ঞায়িত কি করে করবেন? না, প্রেম ভালোবাসা ডিফাইন করা যায়। একটা কথা জয়িতা সবসময় মনে রাখবেন, প্রেমকে এবং ভালোবাসাকে ডিফাইন করতে পারবেন কিছু দিয়েই। আপনি মায়ের ভালোবাসা, 5টা ভাই বোন, 5টা ভাই বোনকে মা কি একই লেভেলে ভালোবাসে? মায়ের মনটাকে তো আপনি ধরে দেখতে পারবেন না। মা ঠিকই 5জনকে 5 রকম ভালোবাসে। হয়তো আপনি বলেন, না মা তুমি মেজো ছেলেকে অমুকে তুমি বেশি দাও, আমাকে বেশি দাও, আমাকে শুধু ঝোল দাও। এটা অনেকেই বলে। ভালোবাসাটা অন্য জিনিস। আর প্রেম, ওই যে বললাম, কখনো গাছের সাথে হবে, সমুদ্রের সাথে হবে, প্রকৃতির সাথে হবে, বাসে বসে আছেন, গাড়িতে বসে আছেন, এভাবে তাকিয়ে আছেন, ওখানে আপনার এক ধরনের প্রেম হবে। প্রেম ইমনের সাথে হবে, প্রেম জয়িতার সাথে হবে, প্রেম কার সাথে হবে কেউ জানে না। আমরা যদি জাকারিয়া ভাইয়ের কাছে জানতে চাই ভালোবাসা কাকে বলে, সে কিভাবে বলবে? সখী, তারপর ভালোবাসা কারে কয়? আসলে ভালোবাসা কাউকে বলে না। আপনার কি মনে হয় স্বার্থ ছাড়া ভালোবাসা হয়? না জয়িতা, ওই যে বললাম না, ভালোবাসার ডেফিনেশনটা অনেক বেশি স্ট্রং, অনেক অনেক বেশি আমার কাছে স্ট্রং মনে হয়। কারণ কি, ভালোবাসা যদি ফেকে হয়, ভালোবাসা যদি নড়ে বড়ে যায়, তাহলে সেটাকে ভালোবাসা বলে না, সেটা মনে হয় কি একটা ফেক ভালোবাসা মনে হয়। কিন্তু আমার কাছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে, সেটা ওই যে বললাম যে বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্লেসে, বিভিন্ন সাবজেক্টের উপর ভালোবাসা যায়। প্রেমটা অন্য জায়গা। প্রেম আসলে এটার ব্যাপকতা, এটার যে স্ট্রংনেস, এটা আসলে যে ফিল করে সে বুঝতে পারে যে প্রেম কেমন। এই যে মেয়েটার সাথে আমার প্রেম হয়, আরো কজনের সাথে প্রেম হয়, প্রেমটা সার্বজনীন প্রেম বলা যায়। এই যে পলাশের সাথে আমার প্রেম হয়, প্রেমের ডেফিনেশন অন্য জিনিস। আচ্ছা, আমরা সচরাচর বর্তমানে যা দেখছি, টাকাকে মূলত খুব বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, টাকা বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালোবাসা? টাকা তো দরকার, ভালোবাসাও দরকার। দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত, দুটোকে ডিফাইন করতে পারবেন না। কারণ টাকা না হলে তো আপনি আজকে যদি পেটে ভাত না থাকে, প্রেম জানালা দিয়ে লুকিয়ে চলে যাবে। আপনাকে যদি আমি আপনার সাথে যদি প্রেম করতে চাই, আপনি একটা ভালো রেস্টুরেন্টে বলবেন, একটু চটপটি খাবেন, একটু বার্গার খাবেন, একটু কফি খাবেন। আমি যদি বারবার, আপনি বলছেন 4-5 দিন ধরে বলে আসছেন মুখি চলো আমরা একটু বার্গার খাবো, চা খাবো, 4-5 দিন বলার পর আপনি ফেরত ধর বলে চলে যাবেন। এইটাই, এই যে প্রেমটা অনেক স্ট্রং জিনিস, এটা ডিফাইন করা যাবে না। এটা আমার কাছে মনে হয়, এটা পার্সোনাল অবজারভেশন, এটা আমার পার্সোনাল অবজারভেশন। আচ্ছা, মাস নাটকে আমরা তাসনিয়া ফারিনের সঙ্গে একটা নাস্তার টেবিলে সিন দেখেছি। এই সিনটার পর আপনার জীবনে কিভাবে প্রভাব পড়েছে? সত্যি কথা বলতে কি জয়িতা, মাস্ক নাটকে তাসনিয়া ফারিনের সাথে আমার প্রথম, ওর সাথে আমার প্রথম অভিষেক বলতে গেলে। এটি ডিরেকশন দিয়েছে কাজল আরিফিন অমি ভাই। তো সো দ্যাট ওই জায়গাটায় আসলে সত্যি কথা বলতে, মানে ওয়াইফের প্রতি যে রেসপেক্ট, সেটা আমার ছিল না নাটকে। সেখানেই সকালে উঠেই আমি আসলে ব্রেকফাস্টের টেবিলেই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আর সেটি, ওই বেচারি আমাকে তো ভালোবেসে আমার জন্য ব্রেকফাস্টটা অ্যারেঞ্জ করেছে, কিন্তু আমি না, তার নাস্তা কোনো কিছু ভালো লাগছিল না। তখনই ডিনাই করার সাথে সাথে যে যে জায়গাটা তৈরি হয়, সেটি আসলে কোনো ভালো ফ্যামিলির জন্য কোনো কিছু বয়ে আনে না। তো সেটাই আসলে ঘটেছে, এবং ঘটার কারণে যে জিনিসটা হয়েছে,
সেটি খুবই একটা মারাত্মক একটা সিচুয়েশন হয়ে গেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে কি জয়িতা, কোনো পুরুষের উচিত না কোনো কারোর সাথে পরকীয়া করা। এই যে যেই সিনটা করা হলো, এই সিনটা করার পর সেটে প্রতিক্রিয়া কেমন ছিল? প্রতীকের একটা ছোট্ট উদাহরণ দিই, 21 বার টেক দিয়েছে, 21টা চর খেয়েছি। ভাবা যায় যত হয়নি আরো জোরে, খাবি না কেন, চুল টুল টেনে 21 বার, ক্যান ইউ ইমাজিন? ভাবা যায় যে আপনাদের মতো নারীর কাছ থেকে 21টা চর খাওয়া কেমন লাগে। আপনি প্রতিক্রিয়াটা কি বলবো, প্রতিক্রিয়া করো, অ্যান্সার ইমন ভাই কিভাবে দিবে আমি জানি না। বাহ, আমরা সবাই জানি আপনি বাচিক শিল্পে বা বাচন ভঙ্গিতে বরাবরই খুবই সেন্সিটিভ এবং খুবই মেনটেন করে থাকেন। এমন কোনো কাজ কি কখনো হয়েছে যেগুলো জায়গায় আপনার মনে হয়েছে যে ভাষাগত দিকে আমি একটু প্রবলেম ফেস করছি? যেমন আমরা যদি বলা চলে ব্যাচেলর পয়েন্টেই দেখেছি একটা ভাষার একটা ইস্যু, আপনি এটাকে কিভাবে দেখেন? না, আমি এ সম্পর্কে কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা, আমি বরাবরই এ সম্পর্কে বলে এসেছি যে আমি আসলে ভাষার ব্যাপারে খুবই স্ট্রিক্ট, কারণ এই ভাষার জন্য 52 ভাষা আন্দোলনে সালাম বরকত সাহেব আত্মত্যাগ বা যাই বলুন না কেন, যেভাবে হোক, এবং এই ভাষাকে জাতিসংঘ আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেই ভাষাটাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই ভাষাকে বিকৃত করার কোনো অধিকার আমার অন্তত নাই। আমি রেসপেক্ট করে, সবার প্রতি রেসপেক্ট, এই ভাষাটাকে আমরা সুন্দরভাবে বাচনভঙ্গি দিয়ে আগামী প্রজন্মের কাছে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যারা ভাষাটাকে পছন্দ করে তাদের সামনে উপস্থাপন করা, যত সুন্দরভাবে, পরিপাটিভাবে, স্মুথলি এই ভাষাটাকে যেন এক্সপ্লেন করতে পারি, মানুষ যেন উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষা শেখার প্রতি আগ্রহ হয়, সেই জায়গাটা যেন আমরা সবসময় স্ট্যান্ড করি। বাহ, বেশ ভালো। আপনাকে যদি এরকম কোনো পাওয়ার দেয়া হয় যেটা দেশের পরিবর্তন আনতে পারে, আপনি তবে দেশের জন্য কোন পরিবর্তন আনবেন? আমাদের দেশে, বাংলাদেশে, বাংলাদেশের প্রথম হচ্ছে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত একটা বাংলাদেশ চাই। তারপর হবে রোডঘাট, তারপর হবে শিক্ষা, তার আগে ক্ষুধা, কারণ পেটে আবার অনেক ক্ষুধা। এই ক্ষুধাটা যদি না যায়, এই রোডঘাট দিয়ে কিছুই হবে না। আগে আমার ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, এই দুটো জায়গাকে অ্যাড্রেস করতে হবে। তারপর জয়টা আপনাকে রোডঘাট ঠিক করতে হবে, অবকাঠামো ঠিক করতে হবে, প্রেম ভালোবাসা ঠিক করতে হবে। এর আগে এগুলো ধরে লাভ নাই। বাহ, বেশ ভালো। আমরা যদি আপনার কাজের বিষয়ে আসি, তবে আমরা দেখতে পাই সাকিব খানের সঙ্গে আপনার কাজ হয়েছে। সে একজন বিগেস্ট সেলিব্রিটি, আপনি একজন বিগেস্ট সেলিব্রিটি। কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ভালো। সাকিব ভাই ভীষণ ভালো মানুষ। সাকিব ভাইয়ের সাথে না মিশলে বোঝা যায় না মানুষটা কত উঁচু মাপের একজন মানুষ, কত বড় হৃদয়ের মানুষ। সাকিব ভাইয়ের মতো এত বড় সমুদ্রের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছে, এবং আমি নিজে খুবই ধন্য, খুবই ধন্য। সাকিব ভাই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আপনার নাম ধরতেও আমার লাগে। আপনি একজন অসাধারণ, চমৎকার, সুন্দর, ভালো মনের মানুষ, এবং এরকম মানুষ হওয়া খুব ডিফিকাল্ট। কারণ আমার মতো একজন নগণ্য, কেউ চিনে না আমাকে, কিন্তু সাকিব ভাই আমাকে সেটে যেভাবে হেল্প করেছে, সেটি আসলে আমার সারা জীবন মনে থাকবে। সাকিব ভাই, আপনার কথা সারা জীবন মনে থাকবে। লাভ ইউ সাকিব ভাই। সাকিব ভাইয়ার পুরনো ছবিগুলো দেখেছেন কি? এককালে তিনাকে অনেক ট্রোল করা হতো, কিন্তু এখন তিনি অনেক প্রশংসা কামাচ্ছে বা করাচ্ছে। তো এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? জয়িতা, আমার নাটকও প্রথম দিকে একটু অন্যরকম ছিল। একটা জায়গায় এসে ফিনিশ হতে হতে একটা শাইনিং একটা জায়গায় গ্লো করবে প্রত্যেকটা মানুষের জীবনে। তার সেই যে ক্যারেক্টারে নিজেকে প্লেস করুক না কেন, প্রেজেন্ট করুক না কেন, প্রথম দিকে কিছু ভুল ত্রুটি থাকবেই। সেখানে আমি কোনো মন্তব্য করতে পারবো, সাকিব ভাই সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না। আর ওনার সম্পর্কে মন্তব্য করতে গেলে আমাকে 30টা বছর এই ফিল্ম লাইনে হাঁটতে হবে। সাকিব ভাই হেঁটেছে 26 বছর, আমি আরো 4 বছর বাড়িয়ে নিব। ওনার সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো অধিকার অন্তত আমার নাই, অন্তত স্টার টক 24 এখানে বলতে পারবো না। বাহ, আমরা আপনার বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি, আপনি বেশ বিজ্ঞাপনে কাজ করেছেন। আপনার করা সেরা বিজ্ঞাপন কোনটা লেগেছে এবং সেটার কিছু ডায়লগ শুনতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি কয়দিন আগে আমি নরসিংদী গিয়েছিলাম শুটিং করতে, কক্সবাজার গিয়েছিলাম। সবাই বারবার চায়ের দামে বলে। বাংলা লিংকের এটি বিজ্ঞাপন করে আমি 6-7 মাস আগে শুটিং করতে অস্ট্রেলিয়া সিডনিতে গিয়েছিলাম। সিডনিতে আমি খুব হাংরি হয়ে গেছি, আমার একটু ডায়াবেটিস আছে। আমি একটা ভাতের হোটেল খুঁজছিলাম, বাংলা ভাত। তা আমাকে বাঙালিরা বললো যে বস ওই জায়গায় ওই অমুক গলি, কিন্তু আমি গলি হারিয়ে ফেলেছি। সিডনিতে একটু পাহাড় টাড় আছে, তো যাই হোক গলি হারিয়ে ফেলেছি। একটা গলির ভিতরে ঢুকেছি, দেখলাম যে অনেকগুলো বাঙালি
স্যুট পরা বের হচ্ছে, অনেক বাঙালি একসাথে, ব্ল্যাক স্যুট পরা। তো এসেই দেখি তারা জড়া ধরছে, ছবি তুলছে। ওনারা একটা ডাক্তারদের একটা সেমিনার হচ্ছিল সারা অস্ট্রেলিয়াতে, বিভিন্ন জায়গায়, পার্ট থেকে শুরু, অনেক জায়গায় ডাক্তার রাজু থেকে শুরু করে সবাই আসছে। সবাই এসে ওইখানে সেমিনারে ওরাও খেতে বেরোচ্ছে, ওরাই আমাকে জোর করে ধরে ওদের সাথে খেতে নিয়ে গেছে। কিন্তু সে প্রসঙ্গে আমি যাবো না, যদিও আমি অন্য জায়গায় খেয়েছি, জানি তারা আমাকে সেটে যেতে হবে তাড়াতাড়ি। তো সেখানে ওই ডায়লগটা বলতে বলেছে, তখন আমি বাধ্য, সবার সামনে একে একে তো বলা যাবে না, বাহ ভালো তো, চায়ের দামে শরবত পেলাম, ভালো না? সেই বিজ্ঞাপন, কেন সে চায় তো তো এই বিজ্ঞাপনটা আসলে সত্যি কথা বলতে কি জয়িতা, মানে এখনো অনেক জায়গায়, অনেক অনুষ্ঠান, মালয়েশিয়া একটা শো করতে গেছে, সেখানেও এই বিজ্ঞাপনটা দিতে হয়েছে। আমি টেলিভিশন টক শোতে বসে এই বিজ্ঞাপনটার সম্পর্কে বলতে হচ্ছে। সব বিজ্ঞাপনই আমার কাছে ভালো লেগেছে, বাট স্পেশালি এই বিজ্ঞাপনটা মানুষকে এক ধরনের আকৃষ্ট করেছে। মিস কল মুভিস, মিস কল মুভিস আমার জীবনের প্রথম বিজ্ঞাপন। আমি, হাবিব ওয়াহিদ, ভাবনা, আমরা সবাই বিজ্ঞাপনটা করেছিলাম। শুধু মিস কল দিই, রাত বিরাত না হলে শুধু মিস কল দিচ্ছি। তখন কারণ আছে মিস কল দেওয়ার, কারণ হচ্ছে জয়িতা, সেই সময় আউটগোয়িং হচ্ছে 12 টাকা, ইনকামিং ছিল 9 টাকা। ভাবা যায় ব্যাপারটা, কোথায় 12 টাকা, কোথায় 9 টাকা, সো দ্যাট সবাই মিস কল দিচ্ছে, আমাকেও মিস কল দিতে হচ্ছে। তো ওইটা আমার জীবনের প্রথম বিজ্ঞাপন, বেশ ক্লিক করেছে। আচ্ছা, মিস কল দিত তখন কি গার্লফ্রেন্ড ছিল? কিভাবে কথা বলতো সে আসলে? গার্লফ্রেন্ড মিস কল দিত আর আমি গার্লফ্রেন্ডকে ডিরেক্ট কল দিতাম 12 টাকা করে। কি আর করা, 12 টাকা করে যাচ্ছে, তখন তার কথা বললে আর ফিল থাকে না যে 12 টাকা। যখন দেখি 7-8 মিনিট, নো 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 নো, ঠিক আছে, এই আমাকে ডাকছে, বল ডাকছে, বাস রেখে দিতাম। বাহ, বিজ্ঞাপন জগতের অভিজ্ঞতাটা কেমন, বা সবচেয়ে মজার কি কি কাহিনী হয়েছে? অনেক, কারণ হচ্ছে আমি সব জায়গায় বসে বসে একটা কথা বলি যে আমি জয়িতা একটা বই লিখবো। তো আমার প্ল্যান আছে, আমি তো মজা করে বলি যে আমার প্রায় 94 নাম্বার টিভিসি করেছি, আর 6টি টিনেজ গার্লফ্রেন্ড হলে আমার 100টা টিভিসি হয়ে যাবে। আমি মজা করে বলি যে আমার আর 6টি টিনেজ গার্লফ্রেন্ড হলে 100টা টিভিসি হয়ে যাবে। তো 100টা টিভিসি হলে 2 পাতা করে, কারণ অনেক, প্রত্যেকটা টিভিসির একটা করে গল্প আছে, গল্পটা 2 পাতায় জুড়ে হয় 200 পাতা। তো আমি একজন বই প্রকাশনার সাথে রিলেটেড মানে হি ইজ এ ওনার, হি অ্যান্ড শি, দুইজনই, ওরা হাজব্যান্ড করে, আমার সাথে যোগাযোগ করেছে, অনেকেই যোগাযোগ করেছে। তো এটা একটু মিলে গেলে হয়তো তাদের সাথে বসে যাবো। এই পরের বার 2026-27 বই বেলায় ইনশাল্লাহ আমি বইটা প্রকাশ করবো, যদি বেঁচে থাকি। অভিনয়ের বাইরে আপনার কোনো গোপন প্রতিভা বা শখ আছে যেটা দর্শক জানে না? না, অভিনয়ের বাইরে আমি যেটা করি সেটি হচ্ছে যে ডিসেলস আমব্রেলা নিয়ে কাজ করি। আমিন ভাই আছে, জয়ন্ত আছে, মানুষদা আছে, আমরা সবাই মিলে কাজ করছি। কিন্তু এর বাইরে প্রতিভা কি আছে বলো তো? প্রতিভা, আপনার কোনো স্পেশাল ট্যালেন্ট যেটা এখনো দর্শক জানে না, গোপন রাখা হয়েছে? না না, এরকম কোনো ট্যালেন্ট নাই রে ভাই, কোনো ট্যালেন্ট নাই। আপনার সবকিছু, আপনি গানে ভালো কিনা বা আবৃত্তিতে ভালো কিনা? না, আমি গানেও ভালো না, তবে গান শুনতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি কোনো কেউ যদি ভালো গান করে, বা আমার কানই যদি একবার লেগে যায়, প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা, তাহলে আমি কিন্তু ঠাঁই ধরে বসে বসে গান শুনতে থাকি। সেই যেই হোক, যে আকৃতির, যে প্যাটার্নের আর্টিস্ট হোক, আর্টিস্ট না, যিনি গান গাচ্ছেন বা যিনি আবৃত্তি করছেন, আমার সাধারণত আবৃত্তি অন্যরকম লাগে, কিন্তু মাসুদ জাকের, সাবিনের দুটো আবৃত্তি আমাকে এখনো এখানে আকৃষ্ট করে। গানের বিষয়ে যখন কথা হলো, আমরা জানি আপনি চট্টগ্রামের রুট ব্যান্ডের একজন সদস্য ছিলেন। তো এই ব্যান্ডটা নিয়ে কিছু স্মৃতি বলার আছে কিনা? হ্যাঁ, ওই ব্যান্ডে রুটসে মবিন গান করতো, জগলু ভাই ছিল, আমির ভাই ছিল, মোর্শেদ ছিল, সবাই ভীষণ আন্তরিক। এবং স্পার্ক ব্যান্ডেও ছিলাম, স্পার্কের জামাল ভাই, ইকবাল ভাই, হিরো ভাই, ইত্তি, সবাই ছিল, শাহজাহান ভাই ছিল। সব ব্যান্ডের সাথে মোটামুটি সম্পর্ক খুবই ভালো, এবং স্টিল তাদের সবার সাথে কিন্তু আমার যোগাযোগ আছে, এখনো কেউ কাউকে ভুলে যায়নি। কিন্তু এখন কি আপনি গান বন্ধ করে দিয়েছেন? আমি কিন্তু গান গাইতাম না, আমি ওই ব্যান্ডের ম্যানেজার ছিলাম। ওকে, আমি গান গাইতে পারি না, আমি গান শুনতে ভালো লাগে, আমার গান শুনতে ভালো লাগে। জয়িতা জুরাসকে 2 লাইন গান শুনে আমরা খুশি হব। আমরা আজকে যদি আপনার থেকে 2 লাইন শুনতে চাই, আমার ভীষণ ভালো লাগতো। না, আমি জয়িতা যদি গান পারতাম তাহলে সব চ্যানেলে গান গাইতাম, তবে আমার প্রেম ভালোবাসার গান বেশি বের হয়। মানে হয়তো বাথরুম সিঙ্গার, বাট ওইরকম না, হয়তো বারান্দা দাঁড়িয়ে আছি, প্রকৃতি দেখছি, গাছ গাছালি দেখছি, তখন হয়তো হঠাৎ করে ভালো বেসে গেলাম, শুধু ভালোবাসা পেলাম না,
আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এটা করে গাইলাম এমনি করে। ওয়াও, কে বলেছে? দারুণ হয়েছে মাশাআল্লাহ। আবৃত্তিতে কতটুকু জানা আছে? না, আবৃত্তি জানা নেই, আমি নেক্সটে চেষ্টা করব। মাসুদ জাকারিয়া সাবিন ভাইয়ের একটা আবৃত্তি আছে, এটি দেখা মানে এটি মাথায় নিয়ে আসার জন্য শোনাবো। বাহ, এখন অবধি করা আপনার ঠিক কতগুলো বিজ্ঞাপন, কতগুলো নাটক এবং কতগুলো সিনেমা হয়েছে বলতে পারবেন কি? জয়িতা, আমি সবসময় বলে আসছি, আজকে কেন জানি আমার সাথে কেমন জানি হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে 94টা টিভিসি করেছে। ওই যে বললাম যে আর 6-6টি টিনেজ গার্লফ্রেন্ড হলে 100টা টিভিসি হবে। আর সিনেমা করেছি প্রায় বড় পর্দায় প্রায় 22টি, আর ওয়েব ফিল্ম করেছি প্রায় 27টা। আর নাটক করেছি যদি ভুল না করে থাকে 1150 কাছাকাছি, তাও সেটা 13.5 বছর 14 বছর চুচুই। ওয়াও, একদম বাকেট লিস্টে প্রচুর কাজ। আমরা যেহেতু জানি আপনি চট্টগ্রামের মানুষ, তো চাটগাঁইয়া ল্যাঙ্গুয়েজে আপনার কোনো বন্ধু বা আপনার কাছের মানুষকে কোনো মজার কিছু বলতে চান কি, বা ভালোবাসার কিছু? না, চাটগাঁইয়া আমি না, আমি দুটো বলবো, একটা রাগ দেখাতে হবে, একটা ভালোবাসার কিছু বলতে হবে। না সেন্টু, তুই গোসইও তোর পোয়ার বিয়ে তাই জানি ফরে আর খুব জামেলা আসছিল, আর শুটিং আসছিল বুঝছো না, তুই গোস নয়। আই তোমার ফোর লগে দেখা করছুম, তোমার ফোর লগে দেখা করছুম, ইনশাল্লাহ দুলবো ওরা বেকুম চিন্তা করছেন। আই আসুম শাইন ভাবি, আসুম আই সাকি সুমি, অবশ্যই অবশ্যই মামি ওয়াইড মামিকে দেখতে আসবো। আর সবাই সুস্থ থাকুন, ওরা বেকুম সুস্থ থাকো, সাকি সুমি তোরা ভালো থাকো ইনশাল্লাহ, চাকি তোরলাই ইনশাল্লাহ জিতিবে। আচ্ছা, এবার চরম ঝগড়া একদম ঝাড়ি দেবেন কাউকে, এরকম কিছু? খারে জানি দিও মানে এলে ছাটগাঁয় ভাষা কি কইব, আর বাড়ি কিন্তু নোয়াখালী যদি ব্যাকুনে জানে যে আর ছাটগাঁয় ভাষা আই কিন্তু বাংলাদেশে হায়েস্ট ছাটগাঁয় ভাষা প্রায় 27-28 গান নাটক করি। ইয়া কিন্তু ফরিদুল্লাহ স্যারের যে নাটকটা করি অ্যাডে কিন্তু ছাটগাঁয় ভাষা বাতিল দিয়ে আই তোমার ওই যে ইয়ের মধ্যে কায়সার ভাইয়ের নাটক করি যে গোলমালের মধ্যে ছাটগাঁয় ভাষা বাতিল দিয়ে, ইভেন সাগর ভাইয়ের বিখ্যাত নাটক করি আর বিদেশ ফেরত অ্যান্ডে কিন্তু আমি ছাটগাঁয় ভাষা মাতিল দিয়ে কেন করতে শুধু ছাটগাঁয় ভাষা মাতিল দিয়ে। বাহ বাহ, ভীষণ ভীষণ ট্যালেন্টেড। আচ্ছা, বাড়িতে গিয়ে কি ভাবিকেও বলা হয় যে আমি বাংলা নাস্তা করব না, ইংরেজি নাস্তা করব? না, ওনার সাথে এরকম কিছু হয় না। আমার সাথে ওনার প্রেমটা হয় সকালে ব্রেকফাস্ট থেকে স্টার্ট হয়, এবং আমরা দুজন খুব মজা করে ব্রেকফাস্ট করি। এবং আমরা নর্মালি ব্রেকফাস্টে অনেক ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো শেয়ার ফেলি। আজকে আমার এই প্রোগ্রাম, আজকে আমার সেই প্রোগ্রাম, ইভেন ওনার সাথে আমার শেয়ার হয় আমার নেক্সট কালকের নাটক, পরশু নাটকের কস্টিউম নিয়ে কথা হয়। আমি শুধু গল্পটা বলি, উনি কি করেন আমার সমস্ত, তুমি শুনে অবাক হবে জয়িতা, ও আমার 1100 ড্রামার সমস্ত কস্টিউম ডিজাইনার, কস্টিউম কাস্টিং কালেক্ট করা সব কিছু ও করেছে এক হাতে। বাহ, মেরি ভাবি তো তবে খুবই সাপোর্টিভ। ওনাকে যদি আমরা এক লাইনে বর্ণনা করতে বলি, আপনি কি বলবেন? শি ইজ এ ওয়ান্ডারফুল লেডি। তার মতো লেডি আমার লাইফে, মেরির মতো লেডি আমি কখনো পাইনি। বাকিদের সাথে আমি দেখ অনেক কথা হয়ে যাবে, তবে শি ইজ এ ওয়ান্ডারফুল লেডি। আচ্ছা, একজন ওয়াইফের মাঝে কোন গুণগুলো থাকা উচিত? মেরির কাছে সব গুণই আছে। সে অনেক সাপোর্টিং, সে বুঝে আমাকে। সবচেয়ে কথা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফকে না বুঝলে সেখানে একই ছাদে নিচে অনেক গন্ডগোল হবে। সে আমাকে অনেক বুঝে, আমাকে জানে বিধায় আজকে আমরা প্রায় 24টা বছর কাটিয়ে দিয়েছি। ইটস এ লং টাইম, যদি আমার বয়স 18, কিন্তু 24টা বছর কাটিয়ে দিয়েছি। এই যে স্বামী স্ত্রীর মাঝে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা ভুল বুঝাবুঝি হয়ে থাকে, এইগুলো থেকে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব, বা বিচ্ছেদ না করে একসঙ্গে থাকা কি করে সম্ভব? এটার একটা মাত্র উপায় আছে জয়িতা, যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে সমস্যা হয়, তুমি প্রথম যে কাজটা করো, তুমি তাকে নিয়ে বসবা, বসার পর তুমি তাকে বুঝাবা যে তুমি এই জিনিসগুলো ভ্যারিয়ার যেতে পারবা না। তুমি যদি তাকে বুঝিয়ে বলো যে আমি এরকম, তুমি এরকম, ঠিক আছে ফাইন, তোমার এই জিনিসগুলো আমাকে আমি অ্যাকসেপ্ট করলাম, তুমি আমার এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করো। এই যে দুইজনের অ্যাকসেপ্টনেসটা কিন্তু একটা চমৎকার বন্ধন হয়। এখন তুমিও জেদ ধরে বসে আছো, সেও জেদ ধরে বসে আছে, তোমার বয়ফ্রেন্ডও জেদ ধরে বসে আছে, কেউ কখনো এরকম জোড়া লাগবে না। সে কারণে তোমাদের দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের বন্ডেজটাকে স্ট্রং করে দেবে। বাহ, বেশ। এখন মেরি ভাবির সাথে আমার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে বন্ডেজ, ভেরি স্ট্রং। বাহ, পরিবার নিয়ে যখন কথা এসছে, পরিবার সম্পর্কে জানতে চাই, ছেলে মেয়ে কি করছে এখন? টুসি পৃথিবীর মানে কি বলবো, অসাধারণ একটা সহজ সরল বাচ্চা আছে আমাদের সাথে, আমরা ওকে নিয়ে অনেক বেশি হ্যাপি। এই যে আমরা দেখছি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বয়স বেড়েই চলছে, আপনি নিজেকে ঠিক কত বছরের মনে করেন? 18 জয়িতা, 18 উপর আমি যেতেই চাই না।
ইমন ভাই কত গেছে? ইমন ভাই তো 21-22, ইমন ভাই আমার বড় ভাই, ইমন ভাই বড় ভাই, আর জয়িতা হয়তো 19-20-এ চলে গেছে, কিন্তু আমি 18-তে আছি। 18টা কেন, এত কম কেন? এত কমই থাকা ভালো, 18 থাকলে, কারণ আমাকে দেখতেও তো 18 বছর বয়সের মতো বড় হয়। জয়িতা তুমি কি বলো? ওকে, আমরা অনেক জায়গায় শুনেছি আপনি জানিয়েছেন বসের অপমান আপনাকে মুকিত জাকারিয়া বানিয়েছে। তো বস কি এখন কথা বলতে আসে? বসের সাথে আমি কোনোদিন কল করি না, কল হয় না। আমি ওনাকে কখনো কল দিব না, তবে ওনাকে আবার ধন্যবাদই দিব। ওনার অপমানের কারণে কিন্তু আজকে স্টার টক 24 এসছি, নিউজ 24 এসছি, কারণ ওই জেটটা ছিল বিধায় আজকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ, অনেক ফরেনারও, অস্ট্রেলিয়া দেখলাম যে অনেক, একটা চাইনিজ টিম দেখলাম একটা কাজ করতে গেছে, সেখানে দুজন বাঙালির সাথে ওরাও ছিল। ওরা বললো যে হি ইজ আওয়ার কান্ট্রি বিগ স্টার অ্যান্ড বিগ সেলিব্রিটি, তাদের সাথে দেখলাম ফরেনার আমার সাথে ছবি তুলছে। তো সো দ্যাট ভালো লাগে। তো বসের ওই অপমানটা সবসময় পুষে রাখি, বসকে দেখিয়ে দিয়েছি আপনি যে অপমানটা করেছেন আজকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ থেকে শুরু করে সবাই এক নামে জানে, চিনে, বুঝে। আর তুমি বললে কোথায় কোথায় আমার নাম দেখা যায়? উইকিপিডিয়াতে দেখা যায়, চ্যাট জিপিটিতে দেখা যায়। দেখা বাহ, যায়। ভীষণ ভালো, ভীষণ ভালো, একদম লিজেন্ডারি আর্টিস্টদের তালিকায় আমরা ধরতে পারছি। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাই। মুকিত জাকারিয়া জীবনের সাফল্য এবং স্ট্রাগলকে একসঙ্গে যদি দেখতে চাই তবে কিভাবে বর্ণনা করবে? জয়িতা সবসময় একটা কথা মনে রাখবা, তুমি যদি সাকসেস হতে চাও, সাকসেস হতে গেলে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলতে হবে। তুমি যদি কাজটা রেখে দাও, নো মর্নিংয়ে ব্রেকফাস্ট করে আমি কাজটা করে ফেলবো, এইটা রাখবে না। তোমার কাজ, তুমি আজকে যে কাজটা করতে চাচ্ছ, তুমি দেখেছো যে এটা 2 দিনে ইনশাল্লাহ করে ফেলবো, এই 2 দিনের জায়গায় তুমি যাবা না। তোমাকে আজকের কাজ আজকেই শেষ করতে হবে। দরকার বলে কালকের কাজ যেটা আছে সেটা অর্ধেক করে রেখে দাও। তুমি যদি সাকসেস হতে চাও, তুমি যত পারো নমনীয় হবে, নুয়ে যাবে। তুমি আজকে মুকিত জাকারিয়া হয়েছো, তোমার ভিতরে যে হ্যাবি, জয়িতা বলো, তারপর নো, তোমাকে নুয়ে যেতে হবে। তুমি যতটা পারো নুয়ে যাবা, তুমি যত পারবা ডাউন দ্য আর্থ। তুমি সাকিব খান চিন্তা করে দেখো, কত বড় একজন আর্টিস্ট, উনি কতটা ডাউন দ্য আর্থ। ওনার সাথে না মিশলে বুঝবা না। আমি ওনার সাথে মিশে আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি। উনি আমাকে 12 বছর পর তাণ্ডব ছবিতে দেখেছে রাত 1:30টার সময়, ব্রাদার, মানে উনি দূর থেকে দেখে উনি নাও করতে পারতো, উনি আমার মতো মুকিত জাকারিয়া পাত্তাই, উনি দৌড়ে এসে আমাকে জড়াতে। আমি ওনাকে বলি ব্রাদার উঠবেন, আমি ওনাকে ব্রাদার বলি, ব্রাদার উঠবেন না, উনি যে জড়া দিল, উনি না জড়া দিতে পারতো, উনি হ্যালো করতে পারতো, ব্রাদার করতে পারতো, না করতে পারতো, কিন্তু সেটা উনি করেছেন। এত বিখ্যাত বিখ্যাত মানুষদেরকে দেখাচ্ছ, মানুষদের সাথে, প্রত্যেকের মানুষের সাথে আমার একটা চমৎকার একটা গুড রিলেশন, এটা হয়ে গেছে। সিয়াম, সাকিব ভাই সবাই অসাধারণ মানুষ, কিন্তু আমি আমার মতো একজন কি বলবো ছোটখাটো চুনোপুটিকে ওনারা যথেষ্ট মূল্যায়ন করছেন, ভালোবাসছেন, এটি আমার কাছে সবচেয়ে পাওয়া সাকসেস। তুমি জাস্ট একজন ভালো মানুষ, একটা সাকসেস হয়েছে, এই সাকসেস, এই যে নিউজ 24 এর লোকটা সাকসেস হয়েছে, তার যে কষ্ট, তার বুকের এই করা যে কষ্ট, আমার যে বুকের এই কষ্ট যে রয়ে গেছে বিদায়, আমি এটা পুষে রেখেছি বলে আজকে তোমার নিউজ 24 এর চেয়ারে বসে আছি। আমি যদি এখান থেকে থ্রো করে ফেলে দিতাম তাহলে কিন্তু হতো না। আজকে দেখো ইমন ভাই ফার্স্ট ডেটে কথা বলেছে, আমার বুঝবাম হচ্ছে, দেখো কেন আজকে এরকম একটা কাজ করতে পেরেছে। ইমন ভাইয়ের মতো লোক অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে। তার মূল কারণটা হচ্ছে এই সাকসেসের পিছনে অনেক কষ্ট করেছে। আমরা যে সন্ধ্যে 7:30 আমরা দুপুরে লাঞ্চ করেছি, কারণ আমাদের হাতে 6টা সিন করতেই হবে। এই ফাঁকে একটু করে বিস্কিট খেয়ে আবার শর্ট দিচ্ছি, একটু বিস্কিট খেয়ে শর্ট দিচ্ছি। আজকে সেই ফার্স্ট ডেটটা কাজ করেছি বলে, ইমন ভাইয়ের মতো ভালো মানুষের নাগালে এসছি বলে, লেগেছে বলে আজকে এখানে বসে আছি। জীবনের অভিজ্ঞতা থেকে অন্যকে কি পরামর্শ দিতে চান? পরনিন্দা করবেন না, নিজেকে আগে জানো আপনি কেমন মানুষ। পরনিন্দা থেকে নিজেকে ছড়িয়ে ফেলুন, পৃথিবীটা দেখবেন অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পরনিন্দাটাই আপনাকে ক্ষয়ে 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 শেষ করে দিচ্ছে। পরনিন্দা হচ্ছে নিজ ভাইয়ের মাংস চিপিয়ে চিপিয়ে খাওয়া। এটা থেকে বন্ধ রাখুন, এটা থেকে বিরত থাকুন, দেখবেন টকটক করে একটা ভালো মানুষ রূপে দাঁড়িয়ে যাবেন। পরনিন্দাটা বন্ধ করেন। বাহ, মুকিত জাকারিয়া দেশের প্রধানমন্ত্রী, কি করবে দেশের জন্য? নো, এটা সম্পর্কে এই অ্যানসারই যাব না। বা আমরা আরেকটা একটু অ্যানসারটা, আমরা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেই। ধরুন যে আপনার কাছে কিছু মন্ত্রণালয় আছে এবং আপনার কাছে ওই পাওয়ারটা আছে যে আপনি সাকিব খানকে এই মন্ত্রণালয়ের পথটা দেবেন, অপু বিশ্বাসকে এটা দেবেন, তাসনিয়া ফারিনকে এটা দেবেন।
আমি এখন প্রশ্নগুলো করি, খুব ইন্টারেস্টিং না একটা না না কোশ্চেন। না, আমি এগুলোতে যাব না, এগুলোতে যাব না। আচ্ছা, জয়িতা, মন্ত্রণালয় গুলো কিন্তু পলিটিক্যাল না, না না জয়িতা, এগুলো আসলে কি সাংস্কৃতিক? না জয়িতা, জয়িতা এগুলোতে আমি যাব না, এটা আমাকে দিও না ভাইয়া, আমি পারবো না। কারণ এগুলো একটা পরবর্তীতে, যেমন কয়েকদিন আগে আমি একটা রায়হান রাফির একটা ছবি করেছিলাম, হুম। ছবিটার নাম হচ্ছে তোমার ব্ল্যাক মানি। হুম। তো সাংবাদিকদেরকে কথাটা বলার পর আমার না একটু টয়লেটে যেতে হবে, হুম, হুম, হুম। আমি দৌড় মেরে টয়লেটে যাচ্ছি। আমি কয়দিন আগে ইয়েতে দেখলাম ইউটিউবে যে মুকিত জাকারিয়া এই কোশ্চেন করার কারণে পালিয়ে যাচ্ছে। ওহো। সো এই ধরনের আমাকে নিয়ে যেভাবে ট্রল হয়, আমি যেটা চাচ্ছি না, আমি এই ধরনের কোশ্চেন থেকে বিরত থাকতে চাই। আমার প্রশ্ন কিন্তু খুবই সিম্পল। যেমন কেউ অনেক মিষ্টি হয়ে থাকে, তাকে আপনি মিষ্টান্ন ভাণ্ডারের কোনো একটা পদ দিতে পারেন, বা কেউ ধরুন খাদ্যরসিক, তাকে আপনি খাদ্যমন্ত্রীর পদ দিতে পারেন, বা কেউ ধরুন খুব মোটিভেট করে থাকে, ডিপ্রেস পার্সনদের বুঝিয়ে থাকে, তাকে আপনি ডক্টরের পদ দিতে পারেন। আচ্ছা তুমি একটা যেটা বলো দেখি, তারপরে হ্যাঁ, শিওর শিওর। যেহেতু সাকিব খান আপনার খুবই ক্লোজেস্ট ওয়ান, আমরা সাকিব ভাইকে দিয়ে শুরু করব। সাকিব খান। পুরো মন্ত্রণালয়? হ্যাঁ, মন্ত্রণালয়, এরকমই কোনো মন্ত্রণালয় ওনার সঙ্গে ম্যাচ করবে এরকম। না, আমি ডিফাইন করবো না, আমি আসলে এই কারোর সম্পর্কে ডিফাইন না করি, এই জায়গাটা না যায়। ওকে ওকে, অবশ্যই অবশ্যই, কিন্তু পারবো না, কারণ হয় কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে খুব নার্ভাস করে দেবে। বুঝতে পেরেছি। ওকে, আমরা কি শেষ পর্যায়ে ইমন ভাই? হ্যাঁ আমরা শেষ পর্যায়ে। চলো ওকে, আমরা যদি তিনজন নায়িকার নাম বলি যাদের সঙ্গে আপনি কাজ করতে চান, সেই তিনজন কে কে হবে আপনার পছন্দ? মানে আপনি সেরা টপে রাখেন একদম, কে কে? যে কোনো তিনজন নায়িকা, দেশের বাইরেও হতে পারে, দেশের মাঝেও হতে পারে, তিনজন নায়িকা যাদের সঙ্গে আপনি কাজ করতে চান, সেই তিনজন কারা না হবেন? জয়িতা, সব নায়িকারই খুবই ভালো, খুব স্পেশালি সবার সাথে কাজ করতে আমি বেশ কমফোর্টেবল। আমার না কারো কাছে কারোর সাথে কাজ করতে অনাগ্রহ বা ওই অ্যাপ্রোচটা আমি ইয়ে করতে, আমি সবার সাথে কাজ করতে আগ্রহী, আমার কোনো সমস্যা নেই। যেমন আমার খুব স্বপ্ন আমি শাহরুখ খান আর রণবীর কাপুরের সঙ্গে অ্যাক্টিং করব। আমার খুব স্বপ্ন আপনার সঙ্গে আমি অ্যাক্টিং করব। আর সো সুইট, ইমন ভাই একটু ব্যবস্থা করে দিন। হ্যাঁ, তারপর? এরকম আপনার কোনো স্বপ্ন আছে এই তিনজন নায়িকার সঙ্গে আমি কাজ করতে চাই, আমার ভালো লেগেছে? না, এরকম কিছু না। তবে খুব ইচ্ছে ছিল, যদি সম্ভব হতো, উনি তো সুচিত্রা সেন, ও ওয়াও, ওনার সাথে কাজ করার একটা স্বপ্ন বাসনা। কারণ আমার বাবা মার প্রায় দেখতাম যে ব্রেকফাস্টটা করে আমার বাবা মা তখন ওই ক্যাসেট আনতে হতো। আমার বাবা আমাকে প্রায় বিকেলবেলা বলতো, সুচিত্রা সেনের নতুন কোনো ছবি আসলে একটু নিয়ে এসো। তো আমার কাছে না যেটা, এই সুচিত্রা সেন এত শুনেছি, ওনার সাথে যদি অ্যাক্টিং করতে পারতাম, বাহ, তো এটা একটা জায়গাটা অপূর্ণতা রয়ে গেছে। বেশ ভালো লাগলো। জীবনে প্রেম কতবার এসেছে? অনেকবার। আমাকে বিখ্যাত হস্তরেখাবিদ কাউসার আহমেদ চৌধুরী, তুমি নাম শুনেছো নিশ্চয়ই, কবিতা পড়া, এই ধরনের বিখ্যাত গানগুলো লিখেছেন। তো এই কাউসার আহমেদ চৌধুরী, আমি স্পার্ক ব্যান্ডের একটা ক্যাসেট সিডি অ্যারেঞ্জ করার জন্য শ্রুতি স্টুডিওতে পাঠ্যদা আমাদেরকে নিয়ে গেছেন। এটা আমরা খুব সম্ভবত সত্য সাহার স্টুডিও, তো দাদার স্টুডিও, দাদা অনেক আগে পরলোক গমন করেছেন। তো ওইখানে বসে আছে, হঠাৎ কাসার ভাই বসে আছে, তো ওখানকার ইয়েতে ইকবাল একবার ওনাকে হাত দেখাচ্ছে, উনি কিন্তু হাত দেখা না, উনি শুধু একটু স্মোকটা ধরে অন্যদিকে তাকিয়ে বলে, তোর জীবনে এই মেয়েটা আসছে, নাম ধরে ধরে বলে দেয়, কিন্তু আবার 3-4 মেয়ের নাম বলে দেয়। আমাকে যখন বলে দেয়, আমাকে একটু সর, তোর জীবনে প্রেম আসে জোয়ারের মতো। তো আমার জীবনে প্রেম একটাও পেলাম না। আমার জীবনে দুঃখ, যদি প্রেম করতে পারতাম। জয়িতা, একটা প্রেম হয়নি, কিসের তোমার ফার্স্ট ডেট, কিসের এত নাটক, কিছুই হলো না আমার লাইফে। প্রেম না হলেও কিন্তু মেয়ে ফ্যান্সদের সংখ্যা বেশি, এটার কারণ কি? এক্স্যাক্টলি, এই যে দেখিয়ে দিচ্ছে ইবন ভাই, সব দেখিয়ে দিচ্ছে। মেয়ে ফ্যানদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? এটা আরেকদিন আরেকটা গল্প বেশি বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা জানতে চাই এই যে মেয়েরা সকলে আপনাকে এত সম্মান করে, এত ভালোবাসে, এত রেসপেক্ট করে, এর পেছনে কারণটা কি? তুমি একটা কথা মনে রাখো জয়িতা, সেটা হচ্ছে রেসপেক্ট। তুমি যদি তাকে রেসপেক্টটা দাও, প্রপারলি রেসপেক্টটা দাও, তুমি যদি তার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবে না, সে যে হোক, যতই মেয়ে হোক। কারণ মেয়েদের কিন্তু আলসার হয় না, ছেলেদের কিন্তু আলসার হয়। একটা মেয়ে কিন্তু, আমি যদি একটা মেয়ের সাথে মিস্টেক করি, খুব বাজে কাজ করে ফেলি, সেই মেয়েটি কিন্তু আরো 10টা মেয়েকে বলে দেয়। আমার সাথে সমস্ত মেয়েদের গুড রিলেশন, গুড টার্মস, একটি কারণ হচ্ছে তাদের সাথে ভালো বন্ধুত্ব। তুমি ভালো বন্ধুত্ব, তুমি কিন্তু কোনো কিছু চিন্তা করে যদি তার সাথে মেলামেশা করো, ধরো তুমি অমুক একটা মেয়ের সাথে মিশছো, তার সাথে অন্য চিন্তায় মিশছো, এই ব্যাপারটা যদি সে কোনো কারণে আঁচ করতে পারে,
তাহলে কিন্তু সে লং টার্মে তোমার সাথে আর মিট করবে না। তুমি যদি তার সাথে বুকটা সাদা করে মিশো, একদম ওপেনলি মিশো, তুমি ছেলে না তুমি মেয়ে, এই ফিল বাইরে এসে যদি তুমি তার সাথে মিশতে পারো, তাহলে তুমি লং টার্মে তার সাথে মিশতে পারো। আমার খুব ভালো ভালো বন্ধু আছে, যেমন নাফু, সবাই যারা লাখ সুন্দর হয়েছিল আমেরিকা আছে, নাফু আমার বেস্ট ফ্রেন্ড, অনেক ভালো বন্ধু। আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, আইরিন আছে, অনেকে আছে, আমার অনেক ভালো ভালো বন্ধু আছে। কিন্তু কথা হচ্ছে যে সবার সাথে আমার একটা গুড টার্ম আছে, আবার এটা আজীবন থাকবে। এই যে মুকিত জাকারিয়াকে এত সুন্দরী সুন্দরী মেয়েদের মধ্যমণি হতে দেখা যায় ছবিতে, ভাবির প্রতিক্রিয়া কি? কিচ্ছু না। জানে যে মুকিত জাকারিয়া 11টা বাজছে, সাথে সাথে প্যাক আপ হচ্ছে, আমি কিন্তু বাসায় চলে আসি টাকাটা নিয়ে। আমি কিন্তু কারোর সাথে লং ড্রাইভে যাই না। আমার তো 1100 ড্রামের মধ্যে একটি ইয়েতে চ্যানেলে বলেছিলাম যে অন্তত 200 মেয়ের সাথে তো আমি অন্তত লং ড্রাইভে যাওয়া উচিত ছিল, যেটা তুমি তো তাই না? সেই জায়গাটাতে আমি কোনো কারোর সাথে আজ পর্যন্ত লং ড্রাইভে যাইনি। তো আমি সেখানটায় সরাসরি আমি বাসায় চলে আসি। আবার সেটে দুপুরবেলায় সেটে কিন্তু আমি অন্যান্য মেয়েদের সাথে, রমণীর সাথে কিন্তু আড্ডা মারতে পারতাম। আমি কিন্তু উত্তরা এলাকায় যখন শুটিং হয়, আমি কিন্তু যে 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 13 নম্বর, 14 নম্বর যত সেক্টরে কাজ হবে, আমি তো বাসায় চলে যাই। বাসায় গিয়ে দুপুরে একটা পদ দিয়ে ভাত খাবো, তখন ডাল দিয়ে ভাত খাবো। আমাদের শুটিং পাড়ায় কিন্তু প্রায় 24 রকম আইটেম দিয়ে রান্না হয়, আমি কিন্তু সেগুলো টাচ করি না। আমি কিন্তু বাসায় এসে এক পদ দিয়ে খাই। বাহ, বেশ ভালো। এই যে জীবনের যদি বায়োপিক নির্মাণ করা হয়, সেটার নাম কি হবে আপনার পছন্দের? কঠিন বলা যায় না। কঠিন কোন একটা নাম, যেই নাম আপনি দিতে চান বা এইটা হলে আপনি মনে করতেন আপনি সার্থক? সত্যি কথা বলতে কি, একটা গান আমাকে খুব তাড়িত করে, সেটা হচ্ছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই জায়গাটাকে দেখতে চাই, কিচ্ছু না। আমরা একদম গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা লাস্ট সেগমেন্ট খেলবো, র্যাপিড ফায়ার। কুইক অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, এতটুকুই শুধু বাকি, জয়িতার জন্য করে দিন। ওকে, যদি একটা সুপার পাওয়ার পান, তবে যা খুশি একদিনের জন্য করতে পারতেন, আপনি কি করতেন? ক্ষুধা মুক্ত বাংলাদেশ করে দেওয়ার চিন্তা করতাম, কারণ ক্ষুধা এবং দারিদ্র দুটো লাগবে, এই দুটোকে অ্যাড্রেস করতে হবে। ওকে, আপনি একদিনের জন্য ইনভিজিবল হয়ে যেতে পারলে কি করতেন? এটা বলা মুশকিল। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে মজার বা লজ্জাজনক পোস্ট কোনটি করেছেন? না তো আজ পর্যন্ত লজ্জাকর কোনো কিছু করিনি, বরঞ্চ কদিন আগে কিছু একটু হট্টক হয়েছিল একজনের সাথে, তার মিনিট 10 পরে দেখলাম আমার কিছু বাজে ছবি বেরিয়ে গেছে, সেগুলো আমার সাথে না এআই কাটা হয়েছে। পরে আমি সাইবার ক্রাইমে বলে যাওয়ার পর এগুলো ডাউন করে ফেলেছে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যেগুলো বলেছি সত্য কথা বলেছি, তারা যদি সত্য কথা বলে থাকে তাদের সত্য জয় হোক। আর সবচেয়ে মজার পোস্ট কোনটা ছিল? আসলে দিতে হবে, ভালো কথা বলেছে তো জয়িতা, দিতে হবে। ওকে, সবচেয়ে বেশি ট্রোল হয়েছেন কি নিয়ে? ওই যে 4 দিন পর্যন্ত এটা খুব টক অফ দ্য টাউন ছিল। কয়দিন আগে এক লোকের সাথে, একটু সাংবাদিকদের সাথে কথা বলার সময়, সাংবাদিকের সাথে কথা বলার সময় এক লোক হঠাৎ করে একটা অদ্ভুত কোশ্চেন করে বসছে আমাকে, সেটি আমাকে খুব বিব্রত করেছে। ওকে, কোন বন্ধু আপনাকে বেশি পচিয়েছে এবং কি বিষয়ে? না, কোনো বন্ধু আমাকে সেরকম ভাবে আজ পর্যন্ত পাওয়া, আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো, ইমতিয়াজ, সেন্টু, সবাই খুব ভালো, এরা খুব রানা, ওরা খুব ভালো। নজরুল ভাই আমার খুবই প্রিয়, আমার পাশে থাকে, ভীষণ ভালো। নজরুল ভাই অনেক অনেস্ট লোক। আমার বন্ধুরা সবাই খুব ভালো, কিন্তু কেউ আমাকে আজ পচায়নি। পচিয়েছে আমার যে বস, সে আমাকে একটা জেদ তুলে দিয়েছে, তো সেই জায়গাটায় তো আমি বলেছি, এক্সপ্লেন করেছি। ভক্তদের সর্বোচ্চ পাগলামি কি ছিল? কথায় আপনারা প্লিজ এই ঘামটাম নিয়ে, বগলে ঘাম নিয়ে ঘাড়ের পর হাত দিয়ে না প্লিজ, এইটা হাত জোর করে বাচ্চাচ্ছি। ছবি তুলতে চাই না মাঝে মাঝে আপনাদের এসব পাগলামির কারণে। এই পাগলামিটা করে হঠাৎ করে এসে বুকের ভিতরে জল, তোল। প্লিজ। ওকে, কোন জিনিস সবচেয়ে বেশি বিরক্ত লাগে বা রাগ হন? না জিজ্ঞেস করে কাঁধে হাত দেয়, তখন খুব বিরক্ত লাগে এবং খুব জিজ্ঞেস করা উচিত। এটা আসলে একটা মানুষের পার্সোনালিটিকে হ্যাম্পার করে। আমি আপনাদের জন্য, আমি মুকিত জাকারিয়া কিন্তু হুটহাট করে গায়ে হাত না দেওয়াটাই ভালো।
আমরা ভদ্রভাবে বলি এক্সকিউজ মি ইফ ইউ ডোন্ট মাইন্ড সরি টু সে, আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? দিস ইজ অ্যাপ্রোচিং। এই অ্যাপ্রোচটা থাকলে সুন্দর। তবে একটি কথা লাস্টে বলে যাব, দেশটা অনেক সুন্দর, আমরা দেশটাকে সবাই ভালোবাসি, দেশটা অনেক সুন্দর। ভালো থাকবেন, নিউজ 24 সাথে থাকবেন। আচ্ছা, মুকিত জাকারিয়া যদি এই শোয়ের হোস্ট হতো, মুকিত জাকারিয়া যদি এই শোয়ের গেস্ট হতো, মুকিত জাকারিয়াকে 3টে কি এমন প্রশ্ন করতো যেটা আজ অবধি কোনো শোতে করা হয়নি? সেটা হচ্ছে যে মুকিত জাকারিয়া এত বছর হয়ে গেল, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশটাকে সে বারবার বলছে না কেন? সেই যেরকম স্ল্যাং শব্দ নিয়ে বারবার মানে উদ্গ্রীব হয়ে আছে, স্ল্যাং শব্দ নিয়ে কথা বলছে, এই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশটার জন্য কিছু বলে না কেন? এটা মুকিত জাকারিয়াকে জিজ্ঞেস করার খুব ইচ্ছা আছে আমার। তবে এখন থেকে সেটাই করবো, কারণ এতদিন আমি ভাষা নিয়ে কথা বলেছি, এবার আমি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নিয়ে কথা বলার প্ল্যান আছে। আর বাকি দুটো কিরকম? বাকি দুটো কি প্রশ্ন করতো যেটা কোনো শোতে করা হয়নি এখন অবধি? যারা সেলিব্রিটি তাদেরকে কিছুই না, শুধু এতটুকু বলবো যে তাদের সাথে যেসব দর্শকরা ছবি তুলবেন অবশ্যই তুলবেন, আপনাদের জন্যই তো, আপনারাই তো আমাকে বানিয়েছেন, মুকিত জাকারিয়া বানিয়েছেন। প্লিজ হুটহাট করে ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরে ছবি তোলার চেষ্টা করবেন না। 3 নাম্বারটা কি হবে? দেশটা অনেক সুন্দর, দেশটাকে ভালোবাসুন। সত্যি দেশটা অনেক সুন্দর, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। সত্যি আসলে এত সুন্দর দেশ, সারা পৃথিবীর অনেকগুলো, প্রায় 14-15টা দেশে গিয়েছি শুটিং করতে, দেখে এসছি সেখানে কীরকম আর এখানে কীরকম। এখানে সকালবেলা ব্রেকফাস্ট করা যায়, এখানে দুপুরবেলা আনন্দ করে বিভিন্ন রকম, ইভেন রাতেবেলা অনেক ধরনের দাওয়াতে যাওয়া যায়। বিদেশি ভাই দাওয়াতগুলো দেয়, দাওয়াত ঠিক আছে, কিন্তু ভাই প্রাণ খুলে মেজবান খাওয়া, এই ধরনের মেজবান খেতে পারি না। বাহ, বেশ ভালো। আমার সঙ্গে আড্ডা দিয়ে কেমন লাগলো? জয়তী কাছে ভালো লাগলো, জয়তী খুব ভালো, আমার পেটে কথা অনেক কিছু বের করে দিয়েছে। থ্যাংক ইউ জয়তী। আর ইমন ভাইকে ধন্যবাদ। ইমন ভাই থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী এপিসোডে দেখাবো নতুন কোনো তারকাকে। ততক্ষণ আসসালামু আলাইকুম।